আজ থেকে আপনারা একে অপরের জন্য হালাল। আর এই বন্ধন শুধু এই দুনিয়ার জন্য নয়, যদি চাই জান্নাতেও একসাথে থাকা যায় ইনশাআল্লাহ। তারপর এজাজ আর মাহাদিন দুজনেই উঠে দাঁড়ালো। সবাইকে কুর্নিশ করে এবার ঘুমটা তোলার পালা। মাহাদিন এগিয়ে গিয়ে মাইশার ঘুমটাতে তুলে অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ, আমার ঘুম পড়ে। আর এজাজও ধীর পায়ে পিয়াসার দিকে এগিয়ে যায়। তারপর পিয়াসার মুখের উপর থেকে ঘুমটা তোলে। কি করবে ভেবে পায় না, শুধু একদৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ ভর্তি পানি তার। অবশ্যই আবেগী হয়ে এসে পিয়াসাকে জড়িয়ে ধরে, কপালে আলতো করে চুমু এঁকে দেয়। তাকে পাওয়ার জন্য কত কিছু সহ্য করেছে এজাজ, এই কষ্ট কি কেউ দেখবে? পিয়াসার স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। কোনো পুরুষের পক্ষে নিজেকে আবিষ্কার করার পর তার চক্ষু জোড়া আপনা আপনি গোল হয়ে গেল। চাইতেও ইজাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না সে। ইজাজ এবার তার বুক থেকে পিয়াসাকে সরিয়ে দু হাত রাখে তার কাঁধে। তারপর দৃঢ় অথচ শান্ত গলায় পিয়াসার কানের সামান্য কাছে গিয়ে বলল, তুমি জানো, আমি হাজারবার তোমার কল্পনায় দেখেছি, কিন্তু আজ তোমার চোখের সামনে দেখে মনে হচ্ছে আল্লাহ আমার কল্পনাকে হার মানিয়ে দিয়েছেন। কাঁচা গোলাপ আর জুঁই ফুলের সাজসজ্জিত ইজাজের রুম। প্রতিটা কোনায় ফুলদানিতে রজনীগন্ধার স্টিকে ভর্তি। ফুলের সুবাসে মোমো করছে সম্পূর্ণ রুম। বেডের উপরের দিকের ওয়ালে একটা গোল্ডেন ফ্রেমে লেখা, ওয়েলকাম মিসেস ইজাজ। সোনালি আলোর রশনি ছড়িয়ে পুরো রুমটাকে ড্রিমি ভাইবে সাজানো। পিয়াসা দুই হাঁটু ভাঁজ করে বসে আছে বিছানার একদম মাঝখানে। ঘোমটাটা সে কবেই ছুঁড়ে মেরেছে ফ্লোরে। তখন বাবার মুখের উপরে কিছু বলতে না পারলেও এখন তার খুব রাগ হচ্ছে। বিদায়ের সময় নুরুল আমিন তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু বাবার প্রতি মান অভিমানের কারণে সে ওনার দিকে ফিরেও তাকায়নি। অগত্যা ইজাজের গাড়িতে উঠে পড়েছিল, গাড়িতে উঠু শব্দটি পর্যন্ত করেনি। নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে এসেছে অনেকক্ষণ তা হলো। মিসেস রোহানাও তার দিকে ফিরেও তাকালো না, সোজা নিজের রুমে গিয়েই বসে আছে ওই মহিলা। তখন থেকেই ইজাজ তার মায়ের কাছে, নিশ্চয়ই মায়ের মান ভাঙাচ্ছে। আর এটা বাড়ি নাকি কোনো হরর মুভির প্লট? কোনো মানুষজনই দেখলো না সে। অবশ্য নিচে কাজের লোকের অভাব নেই, তাও এই যে সে একলা একটা মেয়ে বসে আছে, তার সাথে কথা বলার জন্য কেউ নেই। চোখে মুখে আগুন নিয়ে সে হাত কচলাতে শুরু করলো। হাতের কাছে কয়েকটা কাঁচা গোলাপ ফুল রাখা ছিল, ওগুলোকে ছুঁড়ে টুকরো টুকরো করলো সে। এখন তার ইচ্ছে করছে সব কিছু তছনছ করে দিতে। কোনোভাবেই সে মেনে নিতে পারছে না সকাল থেকে যাকে তার বোনের জামাই ভেবেছে, এখন সে তার নিজেরই জামাই। এভাবে কারোর বিয়ে হয় নাকি? তার তো বিয়ের সম্পর্কে এখনো কোনো অনুভূতিই তৈরি হয়নি। সে এখন হুট করেই সংসার করবে কিভাবে? তখনই দরজার দিকে একটা লম্বা পুরুষালী ছায়া দেখা যায়। ইজাজ তখন নিঃশব্দে রুমে প্রবেশ করে। মাটিতে পড়ে থাকা ঘোমটাটা তার হাতে তুলে নেয়। হালকা হেসে পিয়াসার কাছে যায় সে। পিয়াসা অবশ্য তখনও নিজের জগতে কল্পনা করতেই ব্যস্ত, তাই সে একটু ঝুঁকে পিয়াসার কানের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি মিসেস এজাজ। এজাজের কণ্ঠ শুনে ভয় পেয়ে পিয়াসা এক লাফে খাট থেকে নেমে যায়। একটু হলেই তার প্রাণ যায় যায় অবস্থা। আকস্মাৎ কোনো কিছু যে সে হজম করতে পারে না। তবুও নিজের মনকে শুধিয়ে নিল সে। লম্বা একটা শ্বাস নিয়ে এজাজের দিকে কিয়ৎক্ষণ তাকালো, তারপরে হালকা চাপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। পিয়াসার মুখে সালাম শুনে এজাজ বেশ খুশি হলো। সে খুব জোরেই ভারী গলায় টেনে টেনে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম সেনোরিটা। এজাজের এমন ভারী কণ্ঠস্বর শুনে পিয়াসা সামান্য ভড়কে গেল, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। কোনো মতে লেহেঙ্গাটা সামলে সে হালকা ঝুঁকে ইজাজকে সালাম করতেই যাবে, তখনই ইজাজ এক কদম পিছিয়ে গেল। মিষ্টি হেসে সে বলল, আহা, কি করো এসব? তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান তো আমার হৃদয়ে। এই বলে সে পিয়াসার হাত ধরতে যায়। অমনি পিয়াসা পেছনের ফ্রুটস বাস্কেট থেকে ছুরিটা নিয়ে রেগেমেগে ইজাজের মুখ বরাবর করে বলল, এই যে বিচি ছাড়া ফল, আমার কাছে আসার চেষ্টা করলে একদম মেরে ফেলবো কিন্তু। আম্মু বলেছে তাই সালাম করেছি, কিন্তু আপনার তো মতলবই খারাপ। পিয়াসার এমন আজব কাণ্ডে ইজাজ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে সে বিছানায় বসে পড়ে। এদিকে পিয়াসা তো পুরো অবাক। সে কি কোনো জোকস বলেছে নাকি? এই লোকটা এভাবে হাসছে কেন? ইজাজ এবার তার হাসি কন্ট্রোল করে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি আনে। তারপরে আলতো করে পিয়াসার তাক করা ছুরির দিকে মাথা ঝুঁকে বলে, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। হ্যাঁ, আপনি লিখবেন আর ছেলে যাব আমি। মরার আগে প্লিজ লিখে যান যে নিজের মরণ নিজেই ডেকেছেন আপনি, আমার কোনো দোষ নেই। পুনরায় ছুরিটা বাস্কেটে রেখে দিল পিয়াসা। ভ্রুকুচকে তাকালো এজাজ। এই মেয়েটা এমন কেন? একটু সুন্দর করে কথা বললেও নরম হয় না যে?
তোমার মধ্যে কি রোমান্টিসিজম নাই? না, ওসব ফালতু আবেগ থাকার প্রয়োজন বোধই করি না আমি। সমস্যা নেই সেনোরিটা, আমার মধ্যে তো আছে। ইউ নো হোয়াট, আই এম টু মাচ। আজাইরা কথা বাদ দিন তো, আমাকে কেন বিয়ে করেছেন আগে সেটা বলুন। এজাজের কথাটা শেষ করতে দিল না পিয়াসা। তোমাকে ভালোবাসি বলে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। এতেও কোনো সমস্যা নেই, তুমি আমার হয়ে আছো, এটাই অনেক। এই ভুবনে আমার আর কোনো ইচ্ছে স্বপ্ন নেই, কারণ আমার সব কিছু পূর্ণতা তুমি। এসব আবেগের কথায় আমি গলে যাই না মিস্টার ইজাজ। লজিক্যাল বলুন, আপনি তো আমাকে আগে দেখেননি, তাহলে ভালোবাসলেন কিভাবে, কখন আর কেন? সব জানতে চাই আমি। আমি তো আবেগ দিয়ে রান্না করি সেনোরিটা, তাহলে তুমি পরিমাপ কেন জানতে চাইছো? মানে কি? পিয়াসার এমন প্রশ্নোত্তর চেহারা দেখে এজাজ একটু দম নিল। সে এবার কোনো মজার মোডে নেই। মানে আমি তোমাকে ভালোবাসি, কি করে, কিভাবে, কখন, কেন, এসব কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখার তীব্র যন্ত্রণা নিয়ে কাটিয়েছি প্রতিদিন। তোমাকে হারানোর ভয় হতো আমার। পিয়াসা নামটা প্রতিক্ষণে আমার মনটা অজান্তে বলে উঠত। তোমাকে পাওয়ার জন্য আমি পুরো সমাজের বিরুদ্ধে লড়েছি। আমার জন্মদাত্রী মায়ের মন ভেঙেছে। এটা কি ভালোবাসা নয়? তোমরা কেউ কেন আমাকে বুঝতে চাইছো না? ও, তাহলে আমার অনুভূতি আর তার কি হবে? আপনি একটাবারও কি জানতে পারেননি আমাকে? কেন আপনি বিয়ের দিনই এসব বলতে গেলেন? আমাকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময়টুকুও দিলেন না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আপনি কতজনের মনে আঘাত দিয়েছেন জানেন? পিয়াসার কথায় যেন তীব্র ক্ষোভ প্রকাশ পাচ্ছে। না, জানি না, জানতেও চাই না। আমার কাছে শুধু তুমি মানে তুমি। তোমাকে পাওয়ার জন্য আমি যে কারো মনে আঘাত দিতে পারি। আর রইল বাকি তোমার অনুভূতি। আজ আমাদের বিয়ের প্রথম দিন। তোমাকে বলছি পিয়াসা, আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তুমি আমাকেই ভালোবাসবে। তোমার সমস্ত অনুভূতি আমার জন্যই হবে। আমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তুমি। এই শাহরিয়ার ইজাজকে ছাড়া তুমি অসম্পূর্ণ থাকবে। হ্যাঁ, এমনটাই হবে। আমি হতে দেব এমন। নিজের ভালোবাসার প্রতি পূর্ণ আস্থা আছে আমার। এই বলে ইজাজ দম নেয়। তার এবার একটু শান্তি লাগছে। মনে হচ্ছে নিজের ভিতরে থাকা সব কথা সে বলে ফেলেছে। দুম করে বিছানায় বসে পড়ে পিয়াসা। দু হাত দিয়ে সে তার মুখ ঢেকে ফেলে। কেমন যেন অন্যরকম অস্বস্তি লাগছে তার। এই অনুভূতির নাম কি? তারপর ধীরে ধীরে চোখ তুলে ইজাজের দিকে তাকায় সে। কিছুটা মন নিয়ে তাকে খেয়াল করে। লোকটাও কত সুদর্শন, কত চোখ ধাঁধানো তার উপস্থিতি। এমন একজন তার মতো শ্যামবর্ণের কাউকে এতটা ভালোবাসতে পারে, এটা ভেবেই মূলত সে অবাক হচ্ছে। এতবার ভালোবাসি ভালোবাসি বলা লোকটাকে ফিরিয়ে দিতে তার মনে বাজছে, কিন্তু সে তার অনুভূতিকেও ছুঁড়ে ফেলতে পারছে না। এখনও তো ইজাজকে নিজের স্বামী রূপে গ্রহণ করার অনুভূতি সে আসেনি তার মধ্যে। ইজাজ তখন পিয়াসার পাশে বসে নাটকীয় সুরে বলে উঠল, আমি জানি আমি সুন্দর, আর আবার এটার প্রমাণ পেয়ে গেলাম। নয়তো আমার বউ এভাবে হা করে তাকিয়ে থাকতো না আমার দিকে। আমার বউ সম্বোধনটা শুনে যেন আরো বিস্মিত হলো পিয়াসা। সত্যি তো তার বিয়ে হয়েছে, আজ থেকে স্বামী সংসার আছে। এখনো কি তার বাচ্চাম্মু চলে নাকি? মোটেও না, আমি কিছু একটা ভাবছিলাম। কখন যে আপনার দিকে চোখ পড়েছে খেয়ালই করিনি। ইতস্ত হয়ে বলল পিয়াসা। ঠিক আছে, মানলাম সব। তো এখন কি সারাটা জেগে থাকবে নাকি আসল কাজটা করবে? ভ্রু নাচিয়ে বলল এজাজ। মানে? বিস্ফোরিত নয়নে এজাজের দিকে তাকায় পিয়াসা। ঘুমানোর কথা বলছিস সেনোরিটা, ঘুমাবে না? এজাজের সরল কথা। ও, ঘুমাবো তো। স্বস্তির শ্বাস ছাড়লো পিয়াসা। বাই এনি চান্স তুমি কি অন্য কিছু? বাঁকা হাসি দেখে দেখা দিল এজাজের চেহারায়। মোটেও না, আপনার চিন্তাধারার সমস্যা এটা। তোতলাতে লাগলো পিয়াসা। এরপর এজাজ আর কথা বাড়াতে দেয় না পিয়াসাকে। সামান্য হেসে শুয়ে পড়ে স্থান হয়ে। ভ্রু কুচকে সেদিকে তাকায় পিয়াসা। তখনই বাইরে থেকে এজাজের রুমের ভিতরে পিয়াসার চিৎকার শোনা গেল। মাহাদিনের রুমটা রঙিন আলোয় আলোকিত। বিছানার ওপরে গোলাপের পাপড়ি ছড়ানো, কর্নেও কয়েকটা বেলি ফুলের মালা দিয়ে সাজানো। যেমনটা টিভিতে দেখা যায় তেমনটাই সিনেম্যাটিক। মাইশা বসে আছে বিছানার এক পাশে, মুখে হালকা বিরক্তি আর ফোনে ব্যস্ত। প্রায় মিনিট 5 আগে এই রুম থেকে তার ননদ, যা, শাশুড়ি, দাদি, শাশুড়ি সবাই বিদায় হয়েছে। এতক্ষণ ধরে ওনাদের সাথে মেগি হেসে কথা বলতে বলতে তার মুখটাই বাঁকা হয়ে গেছে। সে ভেবেই কুল পাচ্ছে না যে একটা বাড়িতে এত মানুষ কি করে হয়।
একক পরিবারে বেড়ে ওঠা মেয়ে হঠাৎ করে যৌথ পরিবারে গেলে যা হয় আর কি। তবে মাইশার সহ্য শক্তি অফুরন্ত, সহসাই সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে সে। এই যে এজাজের সাথে তার বিয়েটা হতে গিয়েও হলো না, এতে তার প্রচণ্ড খারাপ লেগেছিল। কোথাও যেন গিয়ে নিজের সম্মানটাও শেষ হয়ে গিয়েছিল ওর মতো। তারপরে মাহাদিন এলো তার জীবনে, তাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিল। এই বাড়িতে আসার সময় প্রথমে তাকে দেখে সবাই অবাকই হয়েছিল, কিন্তু মাহাদিন যখন তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিল, তার ভেতরে এক অজানার শিহরণ খেলে গেল। না চাইতেও তার এখন ইচ্ছে করছে মাহাদিনের সংসার করতে। লোকটার পরিবারের মানুষজন বেশ ভালো লাগলো তার। হ্যাঁ, সংখ্যা একটু বেশি, তবে মানুষগুলো ভালো। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মাহাদিন একটু ভ্যাবলা টাইপ হলেও ভীষণ সহজ সরল আন্তরিক। এই যে হুট করে বিয়ে হওয়াটা সে মেনে নিতে পারেনি, তাতে এক ফোঁটাও বিচলিত হয়নি সে, বরং তাকে সময় দিয়েছে মাহাদিনকে জানার বোঝার। তবুও মাইশার কেন জানি মাহাদিনকে দেখলেই ভালো লাগা কম, রাগ লাগে বেশি। লোকটা মাঝে মাঝে এত আলতু ফালতু কথা বলে। মাইশার মতো সিরিয়াস ক্যারেক্টারের মেয়ে কি এসব সহ্য করতে পারে? মাহাদিন তখন দরজার কাছে দাঁড়িয়ে আয়নায় নিজের চেহারা দেখে চুলে হাত বোলাচ্ছিল। কিছুক্ষণ আগে অবশ্য মাইশা তাকে পায়ে ধরে সালাম করায় তার মনটা একটু খুশিই আছে। সে ভাবলো মেয়েটা হয়তো একটু একটু করে নরম হচ্ছে তার প্রতি। চুলে হাত দিয়েই সে বলল, তা আমার ঘুম পড়ি, একা একা বসে কি করছো? মাইশা চোখ সরু করে তাকালো মাহাদিনের দিকে। তার হাতে যে ফোন আছে সেটা কি মাহাদিন দেখেনি? তবুও ঠান্ডা গলায় সে বলল, ঘুমের রাজার সাথে চ্যাটিং করছি, আপনি করবেন? ফোনে চোখ রেখে হালকা হাই তোলে সে। ঠোঁট চেপে তাকালো মাহাদিন। তার নিজের প্রশ্নের ওপরে নিজেরই চড় মারতে ইচ্ছে করছে। এরপর বিছানার দিকে এগিয়ে আসে সে, হাঁটু গেড়ে বসে। ফোনে কি করছো বলো তো এত মন দিয়ে? মাইশা হঠাৎ চোখ তুলে ফিসফিস করে বলল, রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করছি, ম্যারিড টু আ ফুল টাইম ডাফার, প্রে ফর মি। মাহাদিন অবশ্য এই কথাটা শুনতে পেল, তবে মাইশাকে বলল না কিছুই। কিন্তু মনে মনে মাইশার চুল টেনে ছিঁড়ে ফেলছে সে। মাইশার মুখে কস্টেপ লাগিয়ে দিয়েছে। একটু থেমে যায় মাহাদিন, তারপর গম্ভীর মুখে দেয়ালের দিকে তাকায়। দেয়ালটা এমন কেন দেখাচ্ছে আজ? মনে হচ্ছে সেও আমাকে বুঝতে পারছে না। মাহাদিন একটু আনমনা হয়েই বলল। মাইশা ম্লান হাসি দিয়ে বলে, আপনি কি দেয়ালের সাথে কথা বলতে চান? তাহলে ওখানে গিয়ে শুয়ে পড়ুন, আমাকে শান্তিতে ফোন চালাতে দিন, এমনিতে ঘুম আসছে না। মাহাদিন হতাশ মুখে বলল, আমার বাসরের প্ল্যান ছিল তুমি আর আমি, আর এখন লাগতেছে তুমি আর তোমার ফোন। মাইশার ইচ্ছে করলো মাহাদিনকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিতে। বাসর করাচ্ছে সে তাকে। হুট করে বসা থেকে উঠে বিছানা ছেড়ে নামে মাইশা। তারপর মাহাদিনকে বলে যে, বাইরে কে যেন আপনাকে ডাকলো, হয়তো আপনার আম্মু, একবার দেখে আসুন তো। মাহাদিন চমকে তাকালো দরজার দিকে। সে তো কারোর কণ্ঠস্বরই শুনতে পায়নি। এই মেয়ে কী করে এসব? তবুও দৃঢ় পায়ে সেদিকে এগিয়ে যায় মাহাদিন। দরজার বাইরে গিয়ে চেক করতেই কিছুক্ষণ ডান বাম ঘুরে তাকালো। কই, তেমন কাউকে তো দেখলো না। মাইশা কি তার সাথে মজা করলো? সে আবারও নিজের রুমে ফেরত চলে যেতে চায়, অমনি আকস্মাৎ দরজার সাথে ধাক্কা খেয়ে তার নাক বোচা হয়ে যায়। প্রচণ্ড ব্যথা করছে তার। নাকটা ডলে ডলে সামনের দিকে তাকায় সে। এ কি, দরজা বন্ধ কেন? এই কারণেই তাহলে এমন বাড়ি খেল সে। এবার দরজাতে হালকা করে টোকা মারতে লাগলো সে। শব্দ হলোই না তার বাড়ির সবাই আবার চলে আসে। মাইশা, এই মাইশা, দরজা খোলো। ভেতর থেকে উত্তর এলো, খুলবো না, আজকে আমি আমার ফোনের সাথেই বাসর করব, তাই কেটে পড়ুন তো। মাহাদিন এবার বুঝতে পারলো মাইশা ইচ্ছে করেই তাকে কেউ ডাকছে বলে রুমের বাইরে পাঠিয়েছে। এখন সে কি করবে, কোথায় ঘুমাবে? তার তো এবার মাইশার প্রতি ভীষণ রাগ লাগছে। এদিকে চিৎকার করে ডাকতেও পারছে না বাড়ির লোকজন চলে আসার ভয়ে। মনে মনে নিজেকেই বলল সে, দেখে নিব তোমাকে আমি। সহজ সরল মানুষ বলে আমাকে বোকা বানানো? এই সব কিছুর মাঝে তোমাকে বুঝাবো, একটু সবর করো ঘুম পড়ি। বিয়ে বাড়ির আমেজ কেটে দিয়েছে নুরুল আমিনের বাড়ি থেকে। একই দিনে দুই মেয়ের বিদায়ে বাবা মা দুজনেই ভেঙে পড়েছেন। তার উপরে মেয়ে দুটো যাওয়ার সময় ভালো করে কথাও বলেনি, চুপচাপ তাদের স্বামীদের সাথেই চলে গিয়েছে। নুরুল আমিন অবশ্য দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু পিয়াসা তো তাকে কাছেই ঘেঁষতে দেয়নি। এতে প্রচণ্ড কষ্ট পেয়েছেন তিনি। অবশ্য পিয়াসাকেও তিনি কোনো দোষ দিতে পারছেন না। হুট করেই না বলে তাকে বিয়ে দিয়েছেন তিনি, যেখানে পিয়াসা তো বিয়ে সম্পর্কে কোনো বুঝ জ্ঞানই নেই। মাইশা না হয় একটু ম্যাচিওর, সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, কিন্তু পিয়াসা সে তো পুরো উল্টো। না জানি সংসার কিভাবে করবে মেয়েটা। তিনি যা করেছেন তাতে মেয়ে দুটো খুবই ভালোই হবে। এজাজ এবং মাহাদিন দুজনেই সুপাত্র। তিনি মানুষ চেনেন,
এই কারণেই ওদের সাথে বিয়ে দিতে দুইবার ভাবেননি। কবির তার বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু স্বপ্ন তাকে আটকে দিয়েছে যাতে রাতের খাবারটুকু অন্তত খেয়ে যায়। ফুপুকে মানা করতে না পারায় কবিরও থেকে গেল। তানিশা এসে কবিরকে ভাত বেড়ে দিতে লাগলো, চোখে মুখে কষ্টের ছাপ। কে বলবে যে মেয়েটা সারাদিন বোনদের পেছনে লেগে থাকতো, তাদের বিরক্ত করতো, আজ তাদের বিদায়ে সেই মেয়েটাই সবচেয়ে বেশি কষ্টে আছে। তানিশা রীতিমতো মুখ কালো করে আছে। আপুদের সাথে তার তো তেমন কথাই হয়নি, সারাক্ষণ তো কবিরের পিছনেই ছিল। কবিরের পাশে চেয়ার টেনে বসলো সে, গালে হাত দিয়ে কি যেন ভেবেই চলেছে। তানিশার এমন ভবঘুরের স্বভাব কবিরের অজানা নয়। সে খেতে খেতেই বলল, আমি শুনেছি গালে হাত দিলে নাকি মেয়েরা জামাই পায় না। দেখিস তানু, সারা জীবন না চিরকুমারী হয়ে কাটাতে হয়। তুমি তো কখনো গালে হাত দাওনি, তাহলে তুমি কেন চিরকুমার হয়ে আছো কবির ভাই? কারণ আমার বউ না ফেরার দেশে চলে গেছে আমাকে ফেলেই, তাই। তোর কি? তোর তো বিয়ে করা লাগবে নাকি? খুশবু আপুর সাথে তো তোমার বিয়ে হয়নি কবির ভাই, বউ ডাকছো কেন? খুশবু নামটি শোনা মাত্রই কবিরের খাওয়া বন্ধ হয়ে গেল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশার দিকে। কোথাও যেন প্রচণ্ড কষ্ট ফুটে উঠেছে তার চেহারায়। তবুও প্রসঙ্গ এড়াতেই সে বলল, আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না। বাচ্চার মতো থাক, বেশি বোঝা লাগবে না তোর। কবির অর্ধেক খাবার শেষ করে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে পড়ল। তারপর তার ফুফাফুফি রুমে গিয়ে বিদায় নিয়ে আসে। মুহূর্তের মধ্যেই বের হবার জন্য তার বাইকের চাবি আর ফোন নিয়ে দরজার দিকে হাঁটা শুরু করে। কিন্তু তখনই তানিশা সামনে এসে দাঁড়ায়, মাথা নিচু, দুই হাত কাঁপছে। তবুও সে সাহস করেই বলল, আমার কোনো কথায় খারাপ লাগলে সরি, কিন্তু কবির ভাই, মৃত মানুষের স্মৃতি নিয়ে আর কতদিন? খুশবু আপু তার ফিরবে না, তুমি আজও কেন? চুপ, একদম চুপ। ওর নামটা একবারও মুখে নিবি না তুই। ও ফিরবে না ঠিকই, কিন্তু ও এখন আমার মন থেকে বিদায় নেয়নি। ওর স্মৃতি, ভালোবাসা সব আমার কাছে জীবন্ত ফুলের মতো। কবিরের রুক্ষ গলা। তনিশা এবার দমল না। সে যেন মনে করে নিয়েছে আছে কবিরের সাথে সমস্ত বোঝাপড়া করবে। যার দরুন কবিরের সামনে এক লাইন কথা বলতে 5 বার তোতলানো মেয়েটা আজ অনর্গল কথা বলেই যাচ্ছে। কিন্তু বাস্তবতায় আবেগের তো কোনো ঠাঁই নেই। 2 বছর হয়ে গিয়েছে আপু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এতদিন পরও কেন তুমি মুভ অন করতে পারছো না? তুমি কি বুঝতে পারো না তোমার এই বেপরোয়া ব্যবহারে সবাই কত কষ্ট পায়? প্লিজ ফিরে এসো আগের কবির ভাই হয়ে। এমন উদ্দেশ্যহীন জীবন তোমাকে মানায় না। বড় হয়ে গিয়েছিস, এখন আমাকে জ্ঞান দিচ্ছিস? কিন্তু শুনে রাখ, খুশবুর নামেই আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব। ও না থেকে গিয়েছে আমার সর্বস্ব জুড়ে। আর কিছু শুনতে চাই না আমি। এই বলে কবির আর দাঁড়ায় না। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি কবির ভাই, আমার কি হবে? তানিশার কণ্ঠ বসে আসছে। সে আর নিজেকে সামলাতে পারল না। কবির চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, চোখে বিস্ময় নিয়ে তানিশার দিকে তাকায়। কি বললি? আবার বলতো। আমি তোমাকে ভালোবাসি, আমি আর বাচ্চা নেই কবির ভাই। তুমি কেন বুঝতে চাইছো না? তীব্র কণ্ঠে বলল তানিশা। ভালোবাসলেই যে পেতে হবে এমন কোন কথা নেই। আমিও তো একজনকে ভালোবেসেছিলাম, তাকে পেয়েছি কি? কবিরের মুখে তাচ্ছিল্যের হাসি। আর সেই কষ্ট তুমি এখন আমাকে দিচ্ছ। আমাকে কি ভালোবাসা যায় না? বোকারা বহুবার প্রেমে পড়ে, কিন্তু বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার। তুই নিজেই নিজেকে কষ্টের দহনে পোড়াচ্ছিস। তোমার প্রেমের দহনে আমি জ্বলে পুড়ে ছাড়খাড় হতেও রাজি আছি। এতে যদি তোমাকে পেয়ে যাই তাতে ক্ষতি কি? কবির আর কিছু বলে না, মুচকি হেসে দরজার বাইরে পা বাড়ায়। যেতে যেতে গিয়ে ওঠে, কিসি কি यादों में खोए है ख्वाबों को हमने सजा लिया। অথচ তানিশা এখনো একই জায়গাতে দাঁড়িয়ে আছে। তার বুক ভেঙে কান্না আসছে, চোখের কোণা পানিতে টইটুম্বর। সে ভেবেছিল কবিরকে তার অনুভূতি সরাসরি বললে হয়তো কবির তাকে মেনে নেবে, তবে এমনটা হয়নি। কবির তাকে বোঝেনি। সে তো এখনো খুশবুকে ভুলতেই পারেনি। তানিশা শুনেছে তার বোনেদের কাছে কবিরের বিশ্ববিদ্যালয়ে ক্লাসমেট ছিল খুশবু নামের মৃত মেয়েটা। কবি নাকি টানা 3 মাস মেয়েটার পেছনে ঘুরঘুর করে তাকে পটিয়েছিল। দুজনে প্রেমও করেছে প্রায় 1 বছর। এরপর একদিন খুশবুর কার অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়। তখন থেকেই কবিরের এই নাজেহাল অবস্থা। কবির খুশবুর অনুপস্থিতির কষ্ট সামলাতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। 2 বছর কেটে গেছে এই ঘটনার, কিন্তু কবির যে একদমই মুভ অন করতে পারবে না তা তো কেউই ভাবতেই পারেনি। বাবা মাহাদিন, কেমন আছো? সব ঠিকঠাক তো? স্যার, আপনি কি রুমের বাইরে? মাই গুডনেস, কি করে বুঝলে?
যেখানে সবার বলা অতি ভদ্র শান্তশিষ্ট ম্যাচিওর মেয়ে মাইশা আমাকে রুম থেকে বের করে দিয়েছে, সেখানে আপনার বউয়ের মতো এত হাই টেম্পারের মেয়ে যে আপনাকে রুমে থাকতে দিবে তা কি করা হয় স্যার? দ্যাট মিন্স তুমিও? ও গড, এই দুই বোন কি শুরু করেছে? বউয়ের তাড়ানো খেয়ে অগত্যা রুম থেকে বের হয়েছে এজাজ। যেই না একটু ঘুমাবে বলে বিছানায় শুয়েছিল, অমনি পিয়াস এমন চিৎকার দিয়েছে যে তার কানের কাছে এখনো বাজছে এই ঝাঁঝালো চিৎকারটা। কেমন মেয়েকে ভালোবেসে বিয়ে করলো সে, তার রুম থেকে তাকেই বের করে দিল। তাই সময় কাটানোর জন্য হলেও সে মাহাদিনকে ফোন দেয়। যদিও প্রথমে একটু ইতস্ত বোধ করছিল, কিন্তু উপায়ন্তর না পেয়ে সে কল করেই বসলো। এখন তো দেখছে তার সাথে সাথে তার পিয়েরও এই একই বেহাল দশা। ফোনের ওপাশ থেকে মাহাদিন এবার বলা শুরু করলো। বিয়ে করার মজা এবার বুঝুন স্যার। প্রথম দিনই যদি বউ রুম থেকে বের করে দেয়, বাকি দিনগুলো কেমন হবে আল্লাহ মালুম। অফিসে চলে এসো, বাড়িতে তো জায়গা হলো না, ওখানে সব কথা হবে। আচ্ছা স্যার, আসতেছি। ফোন কেটে যায়। ইজাজ আলতো পায়ে সিঁড়ি বেয়ে নামলো। বাড়ির কাজের লোকেরা দেখে ফেললে আবার অন্য ঘটনা রটাবে। বাড়ি থেকে বের হয়ে ইজাজ তার গাড়িতে গিয়ে বসলো। বাইরের পরিবেশটা কেমন অন্ধকার এবং থমথমে হয়ে আছে। রাতের আধারের ভয়ঙ্কর সৌন্দর্য ফুটে উঠেছে চারপাশে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অফিসের দিকে চলে গেল ইজাজ। ওপর থেকে বেলকনি দিয়ে সব কিছুই দেখেছে পিয়াসা। তার এখন খুব ভালো লাগছে। ইজাজতে তার এক কথায় রুম থেকে বের হয়ে যাবে সেটা অবশ্য আশা করেনি সে, তবুও বের তো হয়েছে। এবার সে রুমের ভিতরে চলে যায়। ফোনটা বের করে মাইশাকে কল দেয়। আপনের সাথে কথা বলেই রাতটা পার করার সিদ্ধান্ত নেয় সে। অফিসের ছাদের কোনায় বসে আছে ইজাজ আর মাহাদিন। দুজনের চোখে ঘুম, চেহারায় উদাস ভাব। পাশেই 2 কাপ কফি রাখা। অফিসের কফি মেশিন থেকে মাহাদিনই বানিয়ে এনেছে। জানি না স্যার কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছেন আমাকে। প্রথমে কত সুন্দর সালাম টালাম করলো, এরপর যখন বলছি ঘুমাবো, আমার উপর ফায়ার হয়ে রুম থেকে বের করে দিল। গম্ভীর হয়ে বলল মাহাদিন। আমার বউ সেম কাজ করেছে মাহাদিন। ইজাজের সহজ সরল স্বীকারোক্তি। রক্ত কথা বলে স্যার। বিয়ের রাতে বউ জামাইকে রুম থেকে বের করে দিয়েছে, এ লজ্জা কই রাখবো স্যার? চলো বলছো, এই কষ্টে একটু দুঃখ বিলাস করি। স্যার সং প্লিজ। মাহাদিন তখন গলা ফাটিয়ে গাইতে শুরু করে। কার জন্য এত মায়া করিস রে তুই মন, এই শহরের ছায়া ছাড়া কেউ তো নেই আপন। ইডিয়েট, তোমার ফাটাবাসের মতো গলা বন্ধ করো, ফোন থেকে গান চালাও। এজাজ চিৎকার করে পড়ল। রীতিমতো মাহাদিনের এমন জঘন্য গান শুনতে না পেরে সে কানেই হাত দিয়ে রেখেছে। ও আসলে স্যার কষ্টে সব গুলিয়ে ফেলেছি। কত শখ ছিল বউ নিয়ে, বিয়ে করব, বউ আনবো, বাস। তাৎক্ষণিক মাহাদিন মুখে হাত দিয়ে ফেলল। ইস রে, স্যারের সামনে কি সব যে বলে যাচ্ছে মুখ দিয়ে। এত হ্যাজিটেট করার কিছু নেই, আমরা কেউ আগামী 1 বছর বাসা করতে পারবো না। কালো আকাশের দিকে তাকিয়ে বলল এজাজ। কেন স্যার? আমাদের শাশুড়ি মা অন্তঃসত্ত্বা, আর গোনার সন্তান হোক, তারপর আমাদের কথা ভাবা যাবে। এমনিতেও মায়ের আগে মেয়ের বাচ্চা ওটা কেউ ভালো চোখে দেখবে না। কি বলছেন স্যার? আপনি কি করে জানলেন? মাহাদিনের চোখে রাজ্যের বিস্ময়। ওই দিন আন্টিকে নিয়ে ডাক্তার দেখে আঙ্কেল আমার সাথে দেখা করতে এসেছিল। ওনার হাতে গাইনোকোলজিস্টের ফাইল আর পেশেন্টের নামে আন্টির নাম লেখা ছিল, তাতেই বুঝেছে। দৃঢ় কণ্ঠে ইজাজ বলল, আমি তো আপনার পাশেই ছিলাম, আমি দেখিনি যে। তোমার তো শরীর এক জায়গায়, তো মন আরেক জায়গায়, দেখবে কি করে? তাতেও বা কি যায় আসে? আমার তো মনেই হয় না এত সহজে মাইশা আমাকে মেনে নেবে। প্রচণ্ড ক্ষেপে আছে আমার উপর। বলছিল আমার কি বোধ বুদ্ধি নেই, স্যারের কথা কেন বিয়ে করেছি। হতাশার শ্বাস ফেলল মাহাদিন। তাকে সান্ত্বনা দিতে ইজাজ বলল, ডোন্ট ওয়ারি মাহাদিন, বেটাতে হয়ে গেছে, আর কোনো বাধা নেই। এবার আস্তে আস্তে বউয়ের মন জয় করতে হবে, দেখি করে বউ আগে মেনে নেয়, কি বলো? ওই বজ্জাত বেটিকে মানানোর কোনো চেষ্টা করব না আমি। আপনি জিতে জানেন স্যার। অট্ট হাসিতে ফেটে পড়ে এজাজ। পিয়াসার ঘুম ভাঙল 8টায়। মাইশার পরপর 10টা কল করার পর সারা রাত 2 বোন ফোনে কথা বলেই কাটিয়েছে। একে অপরের সমস্ত অভিমান অভিযোগ ছেড়েছে বাবা মায়ের উপর। তার উপরে 2 বোনই যে তাদের নিজেদের জামাইকে বাসরাতে রুম থেকে বের করে দিয়েছে, এটা নিয়ে হাসাহাসি করতেই রাত পার হয়ে গেছে ওদের। এই কারণে ভালো মতো ঘুমও হয়নি। কোনো মতে শরীরটাকে বিছানা থেকে তুলে উঠে দাঁড়ালো পিয়াসা। তারপর 2 পা সামনে এসে চোখ কচলাতে ওয়ারড্রপটা খুলল, কিছু পরার মতো আছে কিনা দেখার জন্য। গতকাল তো সেই লেহেঙ্গা পরেই ঘুমিয়ে গিয়েছিল। অলসতার কারণে মুখটাও ধোয়নি, তবে
ওয়ার্ড্রোবটা খোলার পর সে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ, তার ঘুম ঘুম ভাবও উধাও হয়ে গেল। নিম্ন চোয়ালটাও ঝুলে তাকিয়ে আছে সে। ওয়ার্ড্রোবটা 2 পার্ট, এক পার্ট এজাজে স্যুট বুটে ভর্তি এবং অন্য পার্টে নানান রঙের শাড়ি আর শাড়ি, প্রত্যেকটা শাড়ির উপরে ম্যাচিং জুয়েলারির বক্স। পিয়াসা তর্জনী দিয়ে গুনে দেখলো সর্বমোট 31টা শাড়ি আছে ওখানে। জুয়েলারিগুলো এক একটা চোখ ধাঁধানোর ন্যায় সুন্দর। হঠাৎই সোনালি গোলাপি রঙা শাড়ির উপরে সে একটা চিরকুট দেখতে পেল। চিঠিটা আলতো হাতে নিয়ে খুলে দেখার জন্য, যাতে লেখা, সেনোরিটা, তোমাকে কখনো শাড়ি পরে দেখিনি, খুব ইচ্ছে করছে দেখতে। এখন থেকে তুমি শাড়ি পরবে আর আমি তোমায় দেখে পরম আনন্দ লাভ করব। ওকে? ক্যান ওয়েট ফর সিইং মাই গর্জিয়াস ওয়াইফ ইন শাড়ি। চিরকুটটা পড়ে পিয়াসা মুখে আপনা আপনি হাসি চলে এলো। এজাজের টানা টানা হাতের লেখাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। গতকাল লোকটাকে কত উল্টোপাল্টা কথা বলেছে সে, কত অন্যায় অভিযোগ করেছে, তবুও কেন যে লোকটা তাকে এতটা ভালোবাসে। মুচকি হেসে চিরকুটটা বুকের কাছে টেনে মনে মনেই সে আওড়ালো, এমন নিখুঁত জামাইয়ের ভালোবাসা কি এই বেগুন্য আমার কপালে কি সইবে? ওয়ার্ড্রোবের শাড়ির ভাঁজে সেই সোনালি গোলাপি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল পিয়াসা। মিনিট 10 পরে সে বের হয়ে এলো। শাড়ি কুচোগুলোর সামনে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। খুব সুন্দর করে শাড়ি পরেছে সে, তার উপরে শাড়িটা তাকে ভীষণ মানিয়েছে। কালার কম্বিনেশন এত ভালো যে পিয়াসার মতো শ্যামলাবর্ণ মেয়ের গায়ে নিদারুণভাবে ফুটে উঠেছে। গোসল করায় তার কোমর অবধি চুলগুলো, ভিজে চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। জুয়েলারির বক্সটা খুলে গলায়, হাতে, কানে সেই সব পরে নিল। চোখে চিকন করে কাজল আঁকে, ঠোঁটে পিচ কালারের লিপস্টিকটা ছোঁয়ায়। ব্যাস, এতটুকুই তার বিয়ের পরের দিনের সাজ। ড্রেসিং টেবিলের উপরে তার কাঙ্ক্ষিত সকল কিছুই সাজানো ছিল, যেন অনেক আগে থেকে যত্ন সহকারে পিয়াসার এই রুমে আসার প্রস্তুতি নিচ্ছিল এজাজ। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে পিয়াসা কিছুক্ষণ গোল গোল চোখেই চেয়ে রইল। তাকে সম্পূর্ণ নারীর মতো লাগছে। সে আজকারের বউ, নতুন পরিচয় হয়েছে তার। নিজেকে নিজেই এত সুন্দর লাগছে যে জামাই দেখলে তো টাসকি খেয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই সে মুচকি হেসে মুখে হাত দিয়ে ফেলে। এজাজের চেহারা ভাসতে থাকে তার চোখে। লোকটা তাকে দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে, কিন্তু এখনও তো সে রুমে এলো না। রাতে কি বাড়িতে ফিরেছিল? পিয়াসার এবার চিন্তা হতে শুরু করলো। খানিকটা অপরাধ বোধও কাজ করছে। এভাবে এজাজকে রুম থেকে বের করে দেওয়াটা ঠিক হলো না। রাগের মাথায় সে না হয় এমন কাণ্ড করে বসেছে, কিন্তু ইজাজও কেন তার এক বলাতেই রুম থেকে বের হয়ে গেল, আবার বাড়ি থেকেও চলে গেল কোথাও। সে তো ইজাজকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেনি। তাই 2-2 4 মিলিয়ে দোষটা ইজাজের ঘাড়েই চাপালো পিয়াসা। তার এখন কোনো সংকোচও হচ্ছে না। তাই আবারও একগাল হেসে চট করে একটা মিরের পিক তুলে মাইশার ফোনে পাঠিয়ে দেয়। মাইশা অবশ্য তার আগেই ছপিয়ে পাঠিয়ে দিয়েছে। সাথেও লিখেছে যে তার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো ব্যবহার করেছে তার সাথে। তার একমাত্র ননদ তাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু তার মেন্টাল জামাইটা এখনও আসেনি। মেন্টাল জামাই লেখাটা দেখে পিয়াসা হাসতে হাসতে শেষ। তার আপনি যে কাউকে এইভাবে সম্বোধন করতে পারে, এটা যেন অষ্টম আশ্চর্যের ব্যাপার তার কাছে। তবুও সে এটা ভেবে খুশি হয়েছে যে মাইশার সাথে মাহাদিনের বিয়ে হয়েছে। এটাই তো সে চেয়েছিল, কিন্তু মাঝখান দিয়ে তার কপালে ইজাজ চলে এসেছে। এদিকে ঘুম ঘুম ভাব নিয়ে টালমাটাল অবস্থায় রুমে ঢোকে ইজাজ। তার চুলগুলো এলোমেলো, ব্লেজারটা হাতে ধরে রেখেছে। সুদর্শন চেহারায় বাদামি চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছে। এক রাত ঘুম না হওয়ায় ইজাজের অবস্থা বেগতিক। সারা রাত মাহাদিনের পাশে বসে কিসব গল্প করেছে তা কিছুই মনে নেই তার। গল্প কম, এই 2 বোনের বদনামি করেছে ওরা। এমন করতে করতে যে কবেই অফিসের ছাদে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল ছিল না ইজাজের। সকালে দারোয়ান এসে তাকে ডেকে দেওয়ার সম্মতি ফিরল ইজাজ আর মাহাদিনের। তারপর আজকের দিনের জন্য অফিস কার্যক্রম স্থগিত করার নোটিশ দিয়ে অর্ধ ঘুমে বিভোর মাহাদিনকে বাড়ি পৌঁছে দেয় ইজাজ, এবং সর্বশেষ সে নিজের বাড়িতে চলে আসে। ইজাজের চেহারাটায় প্রতিবিম্ব আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় পিয়াসা। তার চোখগুলো আপনা আপনি বড় হয়ে যায়। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে এদিক ওদিকে তাকিয়ে তোয়ালে নিয়ে নিজের মাথা ঢেকে ফেলে পিয়াসা। ইজাজ এখনও তাকে হিজাব ছাড়া দেখেনি। কেবল ইজাজ কেন, বাড়িতে থাকতে তার আব্বুও দেখেনি, যে কারণে হুট করে ইজাজের সামনে চুল খোলা অবস্থায় নিজেকে ভাবতেই পারল না সে। চিৎকার করে সে বলে উঠল, আপনি?
এজাজের জন্য এতে কোনো হেলদোল নেই। সে অনাসত্ত্বের ন্যায় পিয়াসার একটু সামনে এগিয়ে এসে বলল, চিল সোনোরিটা, পরপুরুষ নই আমি, জামাই হই তোমার, বৈধতাও আছে তোমাকে দেখার। এই বলে ইজাজ ঘাড় ঘুরিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল, যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বে আর তাকে জাগাতে পারবে না কেউ। এদিকে পিয়াসার মনে হয় খানিকটা খারাপই লাগলো। সে তোয়ালে মাথায় রেখেই মুখ ভার করে তাকালো ইজাজের দিকে। কেমন শান্ত হয়ে লোকটা শুয়ে আছে, মনে হয় ঘুমিয়েও পড়েছে। এত তাড়াতাড়ি কার ঘুম আসে ভাই? তার নিজেরই তো বিছানায় 2-3 ঘন্টা এপাশ ওপাশ করেও ঘুম আসে না। পিয়াসা মনে মনেই ভাবছিল ইজাজ হয়তো তাকে দেখে কিছু বলবে, একটু প্রশংসা করবে, একটু ভালো লাগার অনুভূতি প্রকাশ করবে, কিন্তু না, ইজাজ তাকে খেয়ালই করলো না, একটু সময় নিয়ে তাকালোও না। তীব্র গতিতে শটান হয়ে শুয়ে পড়ল, আর কোনো কথাই বললো না। এবার তো নিজের উপরে নিজেরই রাগ লাগছে পিয়াসা। মাথায় 2টা টোকা মেরে মনে মনেই সে বলল, ধুর, আমি কেন এসব এক্সপেকটেশন করছি ওনার কাছে? ওনাকে আমি জামাই হিসেবে মেনে নিলে তবে তো। প্রয়োজন নেই ওনার করা প্রশংসা, মিস্টার স্যাভেজ একটা। তারপর মাথা অবধি ঘোমটা টেনে হন হন করে সে নিচে চলে যায়। কারণ মাইশা তাকে বলেছিল বিয়ের প্রথম দিন সে যেন সবাইকে কিছু মিষ্টান্ন রেঁধে খাওয়ায়। যদিও রান্নায় সে একেবারেই গোল্লা, তবুও দুধের মধ্যে ইনস্ট্যান্ট পায়েস প্যাকেট ঢেলে পায়েস রান্না করাটা অন্তত পারবে সে। নিজের উপরে এতটুকু আত্মবিশ্বাস আছে তার। বিয়েটা হুট করে হলেও হয়তো হয়ে গেছে, এখন তো আর কিছু পরিবর্তন করা যাবে না। সেই বাড়ির একমাত্র বউ, এজাজের বউ। তাই পিয়াসাও ঠিক করলো যে সে সব কিছুর সাথে মেনে চলবে। কিন্তু ইজাজের সাথে কোনো এক অপ্রত্যাশিত অভিমান করে আছে সে, তাই লোকটার সাথে কোনো কথাই বলবে না। পিয়াসা রুম থেকে বের হওয়ার পর এজাজ এক লাফে সোজা হয়ে বসে পড়ল। কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস নিল। এরপর সে টেবিল ল্যাম্পের পাশে থাকা এক গ্লাস পানি ঠক করে খেয়ে ফেলল। বুকের বাঁ পাশে হাত দিয়ে অনুভব করলো তার হৃৎপিণ্ড টুকপুক শব্দ। নিজেকে নিজেই শুধালো সে, কন্ট্রোল ইজাজ, কন্ট্রোল। এখন এই সেনোরিটার প্রতি দুর্বল হলে চলবে না। কত সুন্দর লাগছিল আমার বউটাকে, ওকে আমি এখন এইভাবে দেখিনি। আমার পছন্দ করা শাড়িটা পরেছিল, কি মিষ্টি লাগছিল ওকে। আমার বউয়ের চুলগুলো কত লম্বা, কত সুন্দর ওর চোখ দুটো, দু চোখে কাজল দেওয়ায় কত গভীর লাগছিল, কত স্নিগ্ধ শোভন পিয়াসার। হায়, ওকে আমি আরেকটু দেখলেই আমার নিজের উপর থেকে কন্ট্রোল চলে যেত। তাই তো নিজেকে অচেতনভাবে সংযত রাখলাম ওর সামনে। তোষকের ভেতরে ঢুকে এজাজ হাত পা এদিকে ওদিকে ছাড়তে লাগলো। তার মতো এত ম্যাচিওর সাবলীল মানুষটাও খুশিতে কেমন ভাতচাপা করছে। তার চোখের সামনে শুধু সেই নারী ভাসছে যে কিছুক্ষণ আগে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে নিজেকে আড়াল করতে চেয়েছিল। তবে পিয়াসার এমন চিত্তরঞ্জন দৃশ্য তো আজ থেকে প্রথম দিন প্রতিদিনই দেখতে পাবে সে। এই দৃশ্য দেখার জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তার, তবুও তো শেষমেশ পিয়াসাকে নিজের করেই ছেড়েছে। এটা ভেবেই তার ভেতর থেকে একটা প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আপনি একটা পাগল। তাহলে তুমি পাগলি। ইতর কোথাকার। ইতরনি কোথাকার? বান্দর। বান্দরনি। রাক্ষস। রাক্ষসী। আপনি একটা ফাজিল। আর তুমি ফাজিলের বউ। আম্মু। আব্বু। তখনই মাহাদিনের রুমে ছুটে আসে তার বাবা মা। ওনাদের চোখে মুখে উদ্বেগ। মাইশা এমন জোরে আম্মু বলে ডাকলো, পর মুহূর্তেই আবার মাহাদিনও আব্বু বলে ডাকলো। ওনারা আর না এসে পারলেন না। এসেই দেখে যে মাইশা পা উঁচু করে দাঁড়িয়ে মাহাদিনের চোখে চোখ রেখে ঝগড়া করছে। মনে হয় ভীষণ ক্ষেপে আছে মেয়েটা। ওনাদের গুণধর ছেলেও ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে মাইশার কথার পিঠে কথা বলছে। ছেলে বউয়ের এমন দৃশ্য দেখে তার আর চোখে দেখা যায় না। তাই ওনারা নিঃশব্দেই এসেছিল এবং নিঃশব্দেই কেটে পড়লেন। মাহাদিন আর মাইশা সেদিকে কোনো ভ্রুক্ষেপে নেই, তারা নিজেদের মধ্যে ঝগড়া করেই যাচ্ছে। কি হলো ঘুমপড়ি, আর গালি পারো না? এভাবে আম্মু বলে চিৎকার করলে কেন? চাপা হাসি নিয়ে বলল মাহাদিন, আমি আপনার মতো অসভ্য নই, তাই গালি জানি না। ভ্রু কুচকে মাইশার দিকে তাকিয়ে মাহাদিন বলল, আমি অসভ্যতম কি করলাম আজব? মাইশা এবার বিছানার উপর থেকে মাহাদিনের ফোনটা নিয়ে বলল, বাড়িতে ফিরে লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে আমার ছবি তুললেন, আবার সেটাও ওয়ালপেপারে দিলেন। কারো অনুমতি ব্যতীত তার ছবি নেওয়া অন্যায়, সেটা জানেন না আপনি? মাহাদিন স্মিত হাসে। সে খানিকটা উঁচু গলায় বলল, আমার বউ আমার ঘুমপড়ির ছবি আমি ওয়ালপেপারে দিব নাকি গলায় বেঁধে ঘুরবো, সেটা একান্ত আমার ব্যাপার। এসব করা জায়েজ আমার জন্য, তাই চুপ থাকো, আমাকে ঘুমাতে দাও।
মাইশা এবার চোখ শুরু করে তাকালো মাহাদিনের দিকে। এমনিতেই মাহাদিনের মুখে ঘুম পড়ে ডাকাটা শুনলে তার ভেতরে অপার ভালো লাগা কাজ করে। তার উপর আমার বউ সম্বোধনটা যেন আরও মধু শোনালো তার কানে। কিছুটা মুগ্ধতা নিয়ে সে মাহাদিনের দিকে তাকায়। ছেলেটা মিটমিট করে হাসছে। হঠাৎ করে ছেলেটা কি সুন্দর লাগছে মাইশার। এই 6 ফুট লম্বা ছেলেটা তার মতো 4 ফুট 9-এর জামাই। তার উচ্চতা মাহাদিনের প্রশস্ত বুক ছুঁই ছুঁই। তাই তো কথা বলতে গেলে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় মাইশার। সে এবার 1 সেকেন্ডের মধ্যেই তার চোখ ঘুরিয়ে নেয় মাহাদিনের থেকে। আর কিছুক্ষণ তাকালে হয়তো প্রেমে পড়ে যাবে। এটা কি করে হতে দেয় সে তো মাহাদিনকে দু চোখে সহ্য করতে পারে না। গায়ে হলুদের দিন যখন তাদের বাড়িতে উপহার নিয়ে গিয়েছিল তখন তো মাহাদিন বলতে পারতো যে ইজাজ পিয়াসাকে বিয়ে করতে চায়, তাহলে অন্তত তার খারাপ লাগাটা একটু কমতো। কিন্তু তার এই ইডিয়েট জামাই সে কথা না বলে উল্টো তার সাথে সেই দিন ঝগড়া লাগিয়েছে। এই রাগ তার জীবনেও মিটবে না। তবুও মাহাদিন তো তার বিয়ে করা জামাই, তার সাথে এমন অমানবিক আচরণ ও করতে পারে না। তাই সে এবার গলার স্বর নামিয়ে বলল, সারা রাত কোথায় ছিলেন আপনি? কার সাথে ছিলেন? বাড়িতে ফেরেননি কেন? মাহাদিন খানিকটা ঝুঁকে মাইশার দিকে। মাইশার যে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পেরেছে সে। মাহাদিন এতটাও অবুঝ নয়, আর না তো সে মাইশার অমন মুগ্ধতা মিশ্রিত চাহনির মানে বুঝতে পারবে না। অতটা হাওয়াগোবাও নয় সে ভারী গলায় মাইশাকে পাল্টা জিজ্ঞেস করলো, তুমি আমাকে জেরাও করছো নাকি আমাকে নিয়ে চিন্তিত ছিলে? কোনোটাই না। আপনার মতো ফাজিল লোককে নিয়ে চিন্তা করার কোনো সময় নেই আমার। আপনার মা বাবা ভাই বোন সবাই একসাথে আপনার খোঁজ করছিল, আর আমি কিছুই বলতে পারলাম না, তাই জিজ্ঞেস করছি। মাহাদিন এবার বিছানায় গিয়ে বসে পড়ে। তার চোখে এমনিতেই ঘুম ঘুম ভাব। তবুও মাইশার সাথে ঝগড়া করায় যে আনন্দ সেটা মিস করতে চায় না বলে এখনও কথা বলেই যাচ্ছে, নয়তো সে রুমে ঢুকেই শুয়ে পড়েছিল। হ্যাঁ, বাড়িতে ফিরে মাইশাকে তার কিচেনে দেখে খুশিতে আত্মহারা হয়ে আড়ালে একটা ছবিও তুলেছিল। কিন্তু মেয়েটা যে দেখে ফেলবে সেটা ঘুমনাক্ষরেও ভাবতে পারেনি সে। ঘুম পড়ি জীবনে আসার পর থেকে ঘুমটাই উধাও হয়ে গেছে চোখ থেকে, তাই ঘুমাতে পারলাম কই। স্যারের সাথে অফিসের ছাদে বসেছিলাম। তোমরা 2 বোন যে পাশান, আমাদের মতো 2 জন নাদুস নুদুস মিষ্টি ছেলেকে রুম থেকে বের করে দিলে। আর কি বা করতাম বলো? হতাশার স্বরে বলল মাহাদিন। মাইশাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে তাচ্ছিল্যের স্বরে বলল, বিয়ের সময় মেয়ে মন থেকে রাজি আছে কি না তা না জেনে নিজেদের ইচ্ছাতেই বিয়ে করে ফেললেন। আপনারা হচ্ছেন নাদুস নুদুস মিষ্টি ছেলের নামে কলঙ্ক। বাঁকা হাসি দিয়ে মাহাদিন বলল, ভাগ্যিস এই কলঙ্কটা ছিল আমাদের মধ্যে। পাষাণ বউ পাওয়াকে ভাগ্য বলছেন নাকি? মাইশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল মাহাদিনকে, হয়তো তাই, তবে প্লিজ এবার আমাকে ঘুমাতে দাও, পরে ঝগড়া করো। তোষকের ভেতরে ঢুকে গেল মাহাদিন। মাইশা এবার মাহাদিনের সামনে কোমরে হাত দিয়ে বলল, আপনি ঝগড়ুটে, তাই ঝগড়া করেন। আমি কি করলাম? আর তুমি ঝগড়ুটে নি, তাই ঝগড়া কন্টিনিউ করতেই থাকো, প্রতিপক্ষ হার স্বীকার করার পরও। মাইশা বিড়বিড় করে বলল, বাচাল্লু। বাচাল মহিলা। এরপর আর কোনো গালি আসে না মাইশার মুখ দিয়ে। সে কেমন যেন চুপ মেরে গেল। এবার চুপ কেন ঘুম পড়ি? গালির ঝুলি খালি হয়ে গেছে? ভ্রু নাচিয়ে বলল মাহাদিন। তার মুখে চাপা হাসি। মাইশা মুখ ভিঞ্চি কেটে বলল, আমি আর গালি জানি না। তবে আমি শেষ একটা গালি জানি। কি? মাইশার কাটকাট প্রশ্ন। আই লাভ ইউ বউ। এই বলে মাহাদিন তোষকের ভেতরে মুখ গুজে ফেলল। ওটার ভেতর থেকেই হাসতে আছে সে। মাইশাকে জম্পেশ খ্যাপানো হয়েছে আজ। এরপর মনে হয় না আজ আর ঝগড়া করবে। এদিকে মাইশার কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সামনে। একটা শুকনো ঢোক গিলে রুম থেকে চটজলদি দৌড়ে বের হয় সে। এ কি শুনলো আজ? এমন কথা কেউ কখনো বলেনি তাকে। এটা কি গালি ছিল? না তো, মাহাদিনের উপরে রাগ লাগছে তার। কোথাও যেন গিয়ে আবার খুশিও লাগছে। তবে এর কারণটা স্বীকার করতে সে নারাজ। কিছুতেই মাহাদিনের প্রতি মন গলালে চলবে না তার। মাহাদিনের জীবনের 12টা বাজিয়েই ছাড়বে সে। এটাই যেন তার আমরণ পণ। বিকেল 4:30। শহরের আকাশে কলকারখানার কালো ধোঁয়া, গাড়ির হর্নের শব্দ, পথচারীর তাড়াহুড়ো যেন নিত্যদিনের ঘটনা। এমন ব্যস্ত শহরে কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই। হঠাৎ সবাই যার যার কাজে এগিয়ে চলেছে। তার সে কলেজে আজ একটু দেরিতেই ছুটি দিয়েছে। লাস্ট ক্লাসে প্রিন্সিপাল স্যার এসে এত লেকচার দিয়েছে যে তার এখন মাথা ঘোরাচ্ছে। সূর্যের তেজটাও কমছে না। সে হেঁটে চলেছে ফুটপাত বেয়ে। আজই বাড়িতে গিয়ে তার
আব্বুকে বলে কয়েকদিনের জন্য ছুটি নেবে। পিয়াসা অন্য কলেজে পড়ায় যখন তখন কলেজ ফাঁকি দিতে পারত, কিন্তু তাকে তো নুরুল আমিন যেই স্কুল কলেজে লেকচার দেয় সেখানেই ভর্তি করিয়ে দিয়েছে। সবে তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে, অথচ পড়ার কত চাপ, এসব মোটেও ভালো লাগছে না তার মুখটা ভার হয়ে হেঁটে চলেছে সে। হাঁটতে হাঁটতেই তার চোখ যায় কিছুটা দূরে বাইকের উপরে বসে থাকা একটা পরিচিত কায়ের দিকে। হ্যাঁ, ওটা তো কবির। এখানে তাদের কলেজ রোডে কি করছে? তানিশা ব্যস্ত পায়ে খুশিতে ভোঁদৌড় দিল কবিরের দিকে। 1 মিনিট পর কবিরের সামনেও পৌঁছে গেল। তানিশাকে দেখে কবির ভ্রু কুঁচকে তাকায়। সে তো এখানে তানিশাকে আশাই করেনি। কবির ভাই, তুমি এখানে কোনো কাজে এসেছো? উৎসুক হয়ে তানিশা জিজ্ঞেস করলো। না, এমনি বাড়িতে ভালো লাগছিল না, তাই বাকিটা নিয়ে বের হয়েছি। তোর কি খবর বাচ্চা? কবির বাইক থেকে নেমে তানিশার সামনে দাঁড়িয়ে উত্তর দেয়। কিছুক্ষণ চুপ থেকে তানিশা বলল, ভালো না। কেন, পড়ছিস না মন দিয়ে? তানিশা এদিক ওদিক তাকালো। না, আশেপাশে তেমন কেউ নেই। তাই সে চাপা হাসি দিয়ে বলল, মনটা তো তোমার কাছেই পড়ে আছে কবির ভাই, তাই পড়াতে ফোকাস করতে পারছি না। তখনই কবির জোরে তানিশার মাথায় হাত দিয়ে বাড়ি মেরে দিল। মেয়েটা জানে যে সে বেফাস কিছু বললেই মাইর খাবে, তাও যে কেন এমন করে। এবার ফোকাস এসেছে নাকি আর 2টা মাইর দিব? তানিশা কাঁদো কাঁদো মুখ করে তাকায় কবিরের দিকে। আচমকা এভাবে রাস্তার মধ্যে তাকে মারার কি ছিল? সে তো এখন নিজেকে সাহসী হিসেবেই গড়ে তুলেছে, যাতে কবিরের সামনে গেলে তার আর না তোতলায়। রুমের মধ্যে কতবার অনুশীলনও করেছে, তাই তো ক্ষুদ্র প্রয়াস করছিল সে। সাহস করে কবিরের সাথে কথা বলেছে। হ্যাঁ, কবির তাকে এই নিয়ে 2বার ফিরিয়েও দিয়েছে। তাতে কি, কবিরকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এ কারণে কবিরের হাতে শত শত মায়েরও কবুল। কবির তানিশাকে আর কিছু বলার সুযোগই দিল না। মেয়েটাকে এত করে বোঝানোর পরও অবুঝের মতোই করছে। সে যে কখনোই তানিশাকে নিজের মনে খুশবুর জায়গাটা দিতে পারবে না। খুশবুকে সে এখনও প্রতি নিঃশ্বাসে অনুভব করে। প্রসঙ্গে এড়িয়ে কবির বলল, আমায় বাড়ি ফিরতে হবে। যা, তুইও নিজের রাস্তা দেখ বাচ্চা, সাবধানে হাঁটবি, এদিক ওদিক না থেকে সোজা বাড়ি যাবি। এরই মাঝে তানিশা একটা আবদার করে বসলো। সে হাত কচলাতে কচলাতে বলল, আমার বাড়ি তো সামনে, তুমি আমাকে একটু পৌঁছে দাও না কবির ভাই। দেখো না, আমার পা ব্যথা করছে। কি যে গরম পড়েছে। গরমের সাথে পা ব্যথা করার কি সম্পর্ক? চোখ শুরু করে জিজ্ঞেস করলো কবির। আসলে এই গরমে মাথার রক্ত টকবক করে ফুটছে, সেই রক্ত শিরা উপশিরা বেয়ে পায়ে এসে পৌঁছেছে, আর তখনই পায়েও গরম লাগছে, সাথে ব্যথাও হয়ে গেছে। এখন নিউরনের সিগন্যাল কেমন যেন কেমন হচ্ছে আর কি। এতে তো আমার হাত নেই। হয়েছে, তোর এই উদ্ভট সায়েন্স আমাকে বোঝাতে আসিস না। আমি কমার্সের ছাত্র। দেখি বাইকে উঠ, তোকে নামিয়ে দিয়ে আসি। তানিশার চেহারায় বিজয়ের হাসি ফুটে উঠল। সে ব্যাগটা সামলে কবিরের বাইকে উঠে পড়ল। কবিরও কিছু বলেনি আর। মেয়েটার এমন ছোট বাচ্চার মতো করা আবদার সে ফেলবে কি করে? যাই হোক, তানিশাকে সে ছোট বোনের মতোই ভালোবাসে, তাই চাইলেও তানিশার সাথে সে কঠোর হতে পারে না। মাত্রই পায়েস রান্নার রেসিপি লিখে ইউটিউব ঘাটছিল পিয়াসা। দুধের মধ্যে পায়েসের প্যাকেটটা তো ঢেলে দিয়েছে, কিন্তু এরপরেও পায়েসটা কেমন যেন পুকুরের পানির মতো টলটলে দেখতে হচ্ছে। 1 ঘন্টা ধরে জাল দেওয়ার পরেও ঘন হচ্ছেই না। শ্বশুরবাড়িতে প্রথমবার রান্না করতে এসে এত বড় বিপত্তিতে পড়বে সেটা আশাই করেনি পিয়াসা। যদিও তাকে কিচেনে দেখে 3-4টা মেয়ে এমনভাবে দৌড়ে এলো যেন সে কিচেনটা জ্বালিয়ে দেবে। এতটাও আহামক নয় সে, টুকিটাকি রান্না করতে পারে। হ্যাঁ, মাইশার মতো পাকা রাঁধুনি নয়, তবুও ডিম পোচ আর নুডলস রান্না করতেই জানে। আর আজ মাইশার বলাতে শ্বশুরবাড়ির সকলের জন্য পায়েস রান্না করতে এসেছিল। সবাই বলতে এই বাড়িতে ইজাজ আর মিসেস রোহানাই আছেন, বাকি 10-15 জন কাজের লোক। এই যা। মেয়েটা ভয় পেয়েছিল ইজাজকে, কারণ ইজাজ বলেছিল পিয়াসার যাতে এই বাড়িতে 1 ফোঁটাও কষ্ট করতে না হয়। মিসেস রোহানাও তো স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ছেড়েই দিয়েছেন, তাই পিয়াসাকে রান্না করতে দিতে চায়নি মেয়েরা। কিন্তু পিয়াসার মতো নাছোড়বান্দা মেয়েকে কি আর তারা কন্ট্রোল করতে পারবে? ওদের কিচেন থেকে বের করে দিয়ে আপন মনে পায়েস রান্না করছিল পিয়াসা, কিন্তু পায়েসটা তো মোরব্বার মতো টলটল হয়ে গেছে। দুধের সাথে চাউলের গুঁড়ো মিশলই না। আর উপায়ন্তর না দেখে পিয়াসা মোবাইলটা হাতে নিয়েছে। তখনই টুস করে তার মোবাইলে একটা মেসেজ এলো, সেই পরিচিত অথচ অদেখা ছায়ামানব তার নাম্বার থেকে। তার বিয়ের পর তো লোকটা আর কোনো মেসেজই দেয়নি। প্রথম যেদিন কল করেছিল সেদিন কত ভাব নিয়ে বলেছিল, পিয়াসা নামিরান, দৌড়ে থেকো, তোমার তো আঘাতের ব্যথা উপশম হওয়ার আগে আমি তোমাকে আপন করে নেব।
অথচ গতকাল তার বিয়ে হয়ে গেছে। আজ সে স্বামী শাশুড়ির জন্য রান্না করছে, তবু ওই লোকটার কোনো দেখা নেই। পিয়াসার খানিকটা অভিমানী হলো। ছায়ামানবে দেওয়া প্রত্যেকটা মেসেজ যে তার খুবই প্রিয়। লোকটা তাকে নিয়ে কত ভাবান্তর মার্কা কথা লেখে, আজও নিশ্চিত এমন কিছুই লিখেছে। পিয়াসা একটু ইতস্ত বোধ করলেও পরে আবার মেসেজটা ওপেন করে, যেখানে ছায়ামানব লিখেছে, শ্যামকন্যা, শ্যামকন্যা, হৃদয়ের প্রলয়ঙ্কারী যুদ্ধে তোমার চাহনির প্রখরতা এতটাই তীব্র ছিল যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আত্মসমর্পণ করে ফেলেছি। নিজেকে সঁপে দিয়েছি তোমার স্নিগ্ধ অথচ কঠোর মুখ পানে। আমার সকল আবেগের চূড়ান্ত পরিণতি শ্যামকন্যা। তার তেজ, তার ভাব সব একান্ত আমার হোক, তবুও যেন আমাকে সে তার দৃষ্টিগোচর না করুক। পায়েস পড়ে যাওয়ার গন্ধ ভেসে আসছে পিয়াসার নাকে, কিন্তু তার ঘ্রাণানুভূতি যেন নেই হয়ে গিয়েছে। সে টেরই পেল না। হতবিম্ব চোখে তাকিয়ে আছে তার ফোনের স্ক্রিনে। চোখ দুটোর কোণে পানি জমে গোলাটে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হয়ে আসছে সব কিছু। লোকটি কেন তার সামনে এলো না? কেন তার সাথে ইজাজের বিয়েটা আটকে দিল না? তার প্রতি এত গভীর অনুভূতি, এত আবেগ, সব কি মিছে? কিন্তু সে যে মনের গহীনে লুকিয়ে রেখেছে এই ছায়ামানবের লেখার প্রতি তার অপ্রত্যাশিত অনুভূতি, এসবের কি হবে? এ কারণেই কি সে ইজাজকে মেনে নিতে পারছে না? হয়তো তাই। তবে এখন তো আর কোনো কিছু করার নেই। সে এখন অন্যের স্ত্রী, অন্যের ঘরের বউ। সেই হিসেবে এই ছায়ামানব তার জন্য পরপুরুষ। বিয়ের পরও লোকটার কথা ভাবা তার জন্য হারাম। তবুও তো অবাধ্য হৃদয়কে লোকটার কথাগুলো মনে করা থেকে আটকাতে পারছে না পিয়াসা। হঠাৎই মেয়েটির চিৎকার চেঁচামেচিতে তার হুঁশ ফেরে। পেছন ফিরে তাকিয়ে দেখে একজন মেয়েটি চুলা থেকে পায়েসের প্যানটা নামাচ্ছে। সে তখনই সেদিকে চলে যায়। যে পায়েসটা এতক্ষণ ধরে ঘন হচ্ছিল না, সেটা এখন এতটাই ঘন হয়ে গিয়েছে যে তলানিতে পড়ে লেগে আছে। কোনো এক গভীর ভাবনায় পড়ে গিয়েছিল সে। নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে তার। এত শখ করে রান্না করতে এসেছিল, আর সেটা এখানে এভাবে তার সামনে পড়ে গেল। সামনেই যে বেডটা তার দিকে তাকিয়ে চাপা হাসি দিয়েছে, নিশ্চয়ই তাকে অকর্মণ্য ভাবছে। পিয়াসার খুব কান্না করতে মন চাইল, কিন্তু সে নিজেকে সংযত করে নিল। হঠাৎ করেই স্বপ্না জাহান আর মায়েশার কথা খুব মনে পড়ছে তার। মায়ের সাথে গতকাল থেকে কথা বলেনি, না তো বলেছে বাবা আর তানিশার সাথে। সে রাগ করে ওই বাড়ি ছেড়েছে, আর কখনো ফিরে তাকানোর ইচ্ছেই ছেড়েছে। তবে এতেই দমে গেল না পিয়াসা। অলরেডি সকাল 10টা পার হয়ে গেছে। মিসেস রহানাও ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। তাই সে পিয়াসার প্যান থেকে আলতো করে গুনে গুনে 4 চামচ নিল, যাতে পোড়া অংশটুকু না ওঠে। নতুন করে রান্না করারও সময় নেই। তাছাড়া এবারও যে ঠিক হবে সেটারও তো আশ্বাস পাচ্ছে না সে। মিসেস রোহানা এসে ডাইনিং টেবিলে বসলেন। ওনার চেহারা মলিন হয়ে আছে, তবে পরিপাটি স্টাইলিশ গরমের তা বোঝাই যাচ্ছে না। দুজন মেয়েট গিয়ে ওনাকে পাউরুটিতে জ্যাম লাগিয়ে দিল, আরেকজন ধোঁয়া ওঠা গরম গরম চিকেন স্টু এগিয়ে দিল। তিনি আনমনে যতটুকু পারছেন ততটুকু খাচ্ছেন। চারপাশে চোখ বুলিয়ে বাজি এজাজকে খুঁজলেন। তাকে দেখতে না পেয়ে আর কিছুই বললেন না। আবারও খাওয়াতে মনোনিবেশ করলেন, যেন ছেলের যেমন ইচ্ছে তেমন করুক, ওনার এতে আর কোনো হেলদোল নেই। শাড়ির আঁচলটা কাঁধের উপর দিয়ে ধীর পায়ে রোহানার পাশে দাঁড়ায় পিয়াসা। এই মহিলার সাথে সাক্ষাতের প্রথম দিন থেকে তার ভালো লাগে না। ভাই নেই বলে খোঁচা দেওয়ার কত কথাই না বলেছিল ওনাকে, আর সেই দিনটাই যেন কাল হয়ে দাঁড়ালো। ওই দিন রোহানার সাথে ঝামেলা না করলে ইজাজও তাকে দেখতো না, আর এভাবে হুটহাট করে তার বিয়েও হতো না। রোহানার পাশে দাঁড়িয়েই 7-5 ভাবতে আছে পিয়াসা। তাই রোহানা নিরাসত্ব ভঙ্গিতে করলেন, তোমার কিছু বলার থাকলে বলে ফেলতে পারো। পিয়াসা চোখ সরু করে তাকালো। খানিকটা বিব্রত বোধ করে সে পায়েসের বাটিটা রোহানার সামনে রেখে বলল, আপনাদের জন্য পায়েস রান্না করেছি, একটু খেয়ে দেখলে খুশি হতাম আন্টি। আন্টি সম্বোধন শুনে রোহানা একটু চোখ বাঁকা করে তাকালো পিয়াসার দিকে। তার ছেলের সাথে বিয়ে হয়েছে মেয়েটার, শাশুড়িকে বিয়ের পরও কিভাবে আন্টি ডাকছে? চালচলনে যতই আধুনিকতার ছোঁয়া থাকুক না কেন, ওনার পুরনো সংস্কৃতির রেশ এখনও কাটেনি। তবুও তিনি পিয়াসাকে সেটা বুঝতে দিলেন না। ওর দিকে না তাকিয়ে তিনি বললেন, সকাল সকাল মিষ্টি জাতীয় খাবার আমি খাই না, তুমি রেখে দাও। 1 চামচ তো খেয়ে দেখতেই পারেন, অনেক শখ করে রান্না করেছি। বললাম তো আমি সকালে মিষ্টি খাবার খাই না, তাই এসব চোখের সামনে থেকে সরাও। নিয়ম মাফিক যেটা করে, আজ তার ব্যতিক্রম হলে কিছু হবে না। আপনাকে তো পুরোটা খেতে বলছি না, 1 ফোঁটা অন্তত খেয়ে দেখুন, আমার ভালো লাগবে। এসব মিষ্টি খাবার খাইয়ে কি লাভ?
তোমার মুখ দিয়ে তো ভালো কোনো কথাই বের হয় না, তাই আগে নিজের মুখের ভাষা মিষ্টি করো পিয়াসা। রন একটু জোরেই বললেন কথাটা। পিয়াসা এবার খুব রাগ হলো। এই মহিলার সাথে সে যতই ভালো করে কথা বলুক না কেন, বিনিময়ে মহিলা তাকে কিছুই দেয় না। মেয়েটার সব মুখ টিপে টিপে হাসছে। বিষয়টা বেশ গায়ে লাগলো পিয়াসার। তাই সে মনে মনে পণ করে নিয়েছে যে করেই হোক আজ তার শাশুড়িকে পায়েস সে খাইয়েই ছাড়বে। তাই সে তেজি গলায় বলল, আপনিও তো মনে হয় আপনার শাশুড়িকে বিয়ের পরের দিন মিষ্টি খাবার রান্না করে খাইয়েছিলেন, তাহলে আপনার মুখের ভাষাও তো মিষ্টি না। তাই ভেবে নিন যে আমি এই পায়েসটা শখ করেই রান্না করেছি, এবং নিন খেয়ে নিন একটু। এবার মিসেস রোহানা টেবিলে সজোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালেন। রাগী গলায় তিনি বললেন, হাউ ডেয়ার ইউ, তুমি আমার মুখের উপরে কথা বলো? তোমার পায়েস তুমি খাও, অসভ্য মেয়ে। এই বলে তিনি রুমের দিকে পা বাড়াতে লাগলেন। অমনি পিয়াসা গিয়ে দাঁড়ালো ওনার সামনে। এসে জোর গলায় বলল, আহা, কি করছেন মাদার ইন ল? এভাবে খাবার সামনে রেখে উঠে যেতে নেই। আমি যখন বলেছি আপনি এই পায়েস খাবেন, মানে আপনাকে খেতেই হবে। তুমি আমাকে জোর করতে পারো না। মিসেস রোহানার অগ্নিদৃষ্টি দিয়ে বললেন, আলবাত পারি। আপনি আর আপনার ছেলে মিলে আমাকে জোর করে এই বাড়িতে বউ করে নিয়ে এলেন, আর আমি সামান্য এই জোরটুকু করতে পারবো না? দিস ইজ নট ফেয়ার। পিয়াসা দৃঢ় কণ্ঠ, যেন আজ সে একটা বিহিত করেই ছাড়বে। ইউ! রোহানা চিৎকার করে উঠলেন। তখনই পিয়াসা এক চামচ পায়েস নিয়ে ওনার মুখে ঢুকিয়ে দিল। রোহানা বিস্ফোরিত চোখে তাকালেন পিয়াসার দিকে। ওনার মুখ ভর্তি পায়েস আর বুক ভর্তি ক্ষোভ। এদিকে পিয়াসার চেহারায় বিজয়ের হাসি, সে ঠোঁট বাঁকা করে হাসছে। মিসেস রোহানা এবার পিয়াসার দিকে তেড়ে এসে বললেন, এটা কি করলে? পিয়াসা শান্ত অথচ দৃঢ় গলায় জবাব দিল, আমার শাশুড়ি আম্মাকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভ্রু কুঁচকে তাকায় মিসেস রোহানা। রাগের গজগজ করছেন তিনি। মেয়েটাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু এই মেয়ে তো ওনার উপরেই ছুরি ঘোরাচ্ছে। রাবিশ! এই বলে মিসেস রোহানা আর থামলেন না। জোরে জোরে পা ফেলে সিঁড়ি বেয়ে রুমের দিকে চলে গেলেন। পিয়াসা সেদিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। এবার শান্তি লাগছে তার। খুব তো খাবো না করছিল তার শাশুড়ি। এবার কি হলো? ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। তাছাড়া পিয়াসার সঙ্গে পাঙ্গা নেওয়া এত সহজ নাকি? এবার থেকে রোহানা তার সাথে লাগতে আসলে ঠিক এভাবেই হাড়ে হাড়ে মজা বুঝিয়ে দিবে। হাতে পায়েসের বাটি নিয়ে চওড়া একটা হাসি দিয়ে পিয়াসা ইজাজের রুমের দিকে রওনা দিল। ইজাজকেও তো খাওয়াতে হবে তার হাতের স্পেশাল পোড়া পায়েস। মাইশার মেজাজ আজ প্রচণ্ড রকমের বিগড়ে আছে। নাক দিয়ে ফুঁসছে সে। সকালে শাশুড়ির লোকেদের জন্য শ্বশুরবাড়ির লোকের জন্য রান্না করেছিল। তার শাশুড়ি আর দুই জাও অনেক সাহায্য করেছে, তাই রান্না করতে তার কোনো অসুবিধা হয়নি। সবার সাথে মিলে ব্রেকফাস্টও করেছে। তখনও সবাই মাহাদিনের খোঁজ করেছিল তার কাছে। সে সাবলীলভাবেই উত্তর দিয়েছে যে মাহাদিন ঘুমাচ্ছে। এতে সবাই তার দিকে তাকিয়ে কেমন বাঁকা হাসি দিল। বিষয়টা বুঝতে পেরেও এড়িয়ে গিয়েছে সে। এরপর ড্রয়িং রুমে বসে সবার সাথে মিলে গল্প করছে। এই বাড়ির ছোট বউ সে, তার উপরে নতুন বউ। হুট করে বিয়ে হয়ে গেলেও বাড়ির সবাই খুব সুন্দর করেই মেনে নিয়েছে ব্যাপারটা। অনেকে তো বলেছে ইজাজের উপরে তাদের সম্পূর্ণ আস্থা আছে, তাই ওনাদের আর কোনো মন্তব্য করার নেই। এভাবেই দুপুর পর্যন্ত যাদের সাথে রান্নাঘরে টুকিটাকি কাজ করতে করতে সময় কাটিয়ে দিয়েছে সে। একবারের জন্য রুমে যায়নি, কিন্তু বিপত্তি বাঁধে আরেক জায়গায়। দুপুরের পর হতেই সবাই তাকে মাহাদিনকে খেতে ডাকতে পাঠায়। সে গিয়েছেও দুইবার। প্রত্যেকবারই মাহাদিনের কোনো সাড়া শব্দ পায়নি সে। শাড়ি সামলে দুতলা বেয়ে বারবার লোকটাকে ডাকতে তার প্রচণ্ড বিরক্ত লাগছে, যার দরুন সে নিচের সবাইকে বলেছে মাহাদিন উঠলে ওকে বসিয়ে খাইয়ে দিবে সে। তাই বাদবাকিরা সবাই খেতে বসে গেলেন। এদিকে আবার তার ননদ আর শ্বশুর জোর করে তাকেও খাইয়ে ছাড়লেন। খাওয়া শেষে সবাই রুমে চলে গেলে মাইশা এক প্লেট ভাত বেড়ে মাহাদিনের জন্য তার রুমে নিয়ে আসে। এবার একটু জোরেই ডাকছে সে, তবুও লোকটা উঠছেই না। এ কারণে মূলত মাইশা রেগে বোম হয়ে আছে। সে এবার ঝাঁঝালো গলায় মাহাদিনের কানের কাছে গিয়ে বলল, এই যে শুনছেন, উঠুন, দুপুর করেই বিকেল হয়ে গেছে, উঠুন। ঘুমের ঘরে মাহাদিন উত্তর দিল, তো আমি কি করব? গিলবেন। মাইশা প্লেটটা সজোরে রেখে বলল, কি? ভ্রু কুচকে তাকায় মাহাদিন। মাইশা এবার রুমের দরজা লক করে মাহাদিনের সামনে এসে দাঁড়ালো। এক প্রকার চিৎকার করেই সে বলতে লাগলো, ধুর, ভাত খাবেন, দেখি উঠুন। খোদা, আমার নসিবে কাকে রেখেছো? এই বাড়িতে এসেছে পর্যন্ত শুধু আপনি কোথায়, কখন খাবেন, কি করেন এইসবের উত্তর দিচ্ছি আপনার বাড়ির লোককে। আমি আর পারবো না। এমনিতে কথা কম বলে
উপরন্তু আপনার বাড়ির 10 জনের 10 কথার উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে। এবার অন্তত উঠে কিছু খেয়ে আমাকে উদ্ধার করুন। মাহাদিন এবার শোয়া থেকে উঠে বসে, তার চোখে ঘুম ঘুম ভাব, চেহারায় বিরক্ত নিয়ে এসে বলল, আমার বাড়ি, আমার রুম, আমারই বিছানা, তবুও শান্তিতে একটু ঘুমাতে পারছি না। এত শান্তি খুঁজলে শান্তিকে বিয়ে করে নিতেন, আমাকে মাঝে টানলেন কেন? মুখ ভেঙচি কেটে বলল মাইশা, তার চোখ আপনা আপনি উল্টে গেল। এই মাইশা, কথায় কথায় বিয়ে নিয়ে খোঁচা মারা বন্ধ করো। বেশ করেছি তোমাকে বিয়ে করে, আরো 3বার বিয়ে করা জায়েজ আছে। ওই বাকি 3বারও তোমাকেই বিয়ে করব, তবুও তোমাকে ছাড়বো না। অন্যত্র তাকিয়ে চাপার রাগ নিয়ে মাইশা বলল, আপনার যা ইচ্ছা করুন। সত্যিই করব? বাঁকা হাসি দিয়ে মাইশার দিকে তাকিয়েছে মাহাদিন। একটা শুকনো ঢোক গেলে মাইশা, তারপর মাহাদিনের পাশ থেকে এক পা পিছিয়ে বলল, মানে? আমি যদি এখন আমার বউয়ের হাতে খেতে চাই, খেতে পারবো? চোখ লাল করে মাহাদিনের দিকে তাকায় মাইশা। লোকটা কি বলছে? খাইয়ে দিতে? পিয়াসা আর তানিশা বাদে আজ পর্যন্ত কাউকে খাইয়ে দেয়নি সে, এখন আবার কোন ঝামেলায় পড়লো? ইস, শখ কত! আল্লাহর দেয়া হাত দুটো কাজে লাগান, এমনিতে তো কোনো কাজের না। মাহাদিনের সহ্যসীমা যেন ছাপিয়ে গিয়েছে মাইশা। সে যতই মেয়েটার সাথে একটু স্বাভাবিক হতে চায়, ততই মেয়েটা বেড়া ছাড়ার মতো করে। এভাবে হলে তো তার স্যার নিজের বউকে তার আগেই পটিয়ে জিতে যাবে। এভাবে স্যারের সাথে হেরে গেলে কি করে হয়? সে তো এখন সম্পর্কের দিক দিয়েও স্যারের বড় হয়ে গেল। তাই মাহাদিন বিরক্তির রেশ নিয়েই বলল, মেরে একদম তক্তা বানিয়ে দিব, বজ্জাত মেয়ে। তোমার সাথে ভালো ব্যবহার করলেও খারাপ। মাইশার সেদিকে কোনো হেলদোল নেই। সে রুমের দেয়াল, সিনারি, দরজা, জানালা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তবুও মাহাদিনের দিকে তাকাচ্ছে না। মাহাদিন এবার একটা হতাশার শ্বাস ছাড়লো। ভালো করে বুঝে গিয়েছে যে এই মেয়েকে কিছুতেই কিছু হবে না, তবুও আজকে সে বউয়ের হাতে ভাত খেয়েই ছাড়বে। বউকে নিয়ে কত স্বপ্ন দেখেছে এতদিন, তার একটা অন্তত পূরণ করতে হবে, নয়তো তার পুরুষত্বের উপরে প্রশ্ন উঠবে। তাই এবার ভাতের প্লেটটা হাতে নিয়ে মাহাদিন নরম হয়ে আবদারের সুরেই বলল, এই ঘুমপড়ি, প্লিজ খাইয়ে দাও। খিদের চোটে এবার মরে যাব তো। ঘুম থেকে উঠে খুব আলসেমি লাগে আমার। মাইশা এবার চোখ সরু করে তাকালো। এভাবে আবদার করলে ফিরিয়ে কি করে দিবে? তাই না চাইতেও মাহাদিনের হাত থেকে ভাতের প্লেটটা নিল সে। তারপর মাংস দিয়ে ভাত মাখিয়ে এক লোকমা এগিয়ে দিল মাহাদিনের দিকে। তার চেহারায় কাঠিন্য থাকলেও হাত কাঁপছে, তবুও নিজেকে সামলে নিল কোনো মতে। চওড়া একটা হাসি দিয়ে মাহাদিন লোকমাটা মুখে নিল। যাক, মেয়েটা এতটাও হার্টলেস নয়। এভাবে মাইশা একের পর এক লোকমার খাবার তুলে দিচ্ছে মাহাদিনের মুখে। মাহাদিনও তৃপ্তি সহকারে খেতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে মাহাদিন বলে উঠল, তুমি জানো আমি স্বপ্নের মধ্যে কি দেখছিলাম? না। অবহেলার সুরেই বলল মাইশা। আবারও একগাল হেসে মাহাদিন বলতে লাগলো, স্বপ্নতে দেখলাম অফ হোয়াইট লেহেঙ্গা পরে একটা পরী গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ওর মুখটা বড্ড নিষ্পাপ আর স্নিগ্ধ লাগছিল তখন। পরীটাকে আগে থেকেই আমি চিনতাম, তবে পরীটা তেমন একটা ভালো ব্যবহার করেনি আমার সাথে। একবার তো আমরা ঝগড়াও দিয়েছিলাম। তারপর ওই যে ঘুমন্ত অবস্থায় পরীটাকে দেখলাম, আমার যে কী যে হলো, আমি পরীটার প্রেমে পড়ে গেলাম। সে একটু খিটখিটে মেজাজের, তবুও পরী তো পরী, দেখতে মিষ্টি, আদুরে একটা মেয়ে। হুট করে মাইশার কি হলো জানা নেই তার। সে প্লেটটা খাটে রেখে রাগে ক্ষোভে ফুঁসছে এবং বলছে, অসভ্য, ক্যারেক্টারলেস লোক। বউ থাকে আরেকটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনার চোখ দুটো আমি উপড়ে ফেলবো। আর কোনোদিনও ঘুমাতেও পারবেন না, আর পরনারীকে স্বপ্নেও দেখবেন না। মাহাদিন চাপা হাসি দিয়ে বলল, আর ইউ জেলাস ঘুম পড়ি? তাতে আপনার কি? আপনি তো আপনার কোনো পরীকে নিয়ে পড়ে আছেন। সব মেয়েকেই আপনার পরী মনে হয়, তাই না? মাহাদিন এবার উঠে দাঁড়ালো। মাইশার দিকে সামান্য ঝুঁকে পড়ে এসে বলল, বোকা বউ আমার, নিজেকে নিয়ে নিজেই জেলাস ফিল করো না। আমি এতক্ষণ ধরে তোমার প্রেমে পড়ার কাহিনী বলছিলাম। তুমিই আমার সেই পরী, তুমিই আমার ঘুম পড়ি, বুঝলে? তখনই আরো 2 পা পিছিয়ে যায় মাইশা। হতবাক হয়ে তাকিয়ে আছে মাহাদিনের দিকে। মাহাদিন এসব কি বলছে? সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শাড়ির আঁচলটা শক্ত করে ধরে সে দাঁত কিরপির করতে করতে বলল, তার মানে এই বিয়েতে আপনার সম্পূর্ণ ইচ্ছে ছিল? আপনি আমাকে? মাহাদিন পুনরায় বলতে লাগলো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, এইটা সত্যি। ভেবেছিলাম ওটা জাস্ট ক্রাশ, তবে ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে আমি মাইশা নাজরিনের প্রেমে পড়েছি। নয়তো আমার ওই হিটলার স্যারের অত সাধ্য নেই যে একেবারে আমার ইচ্ছের বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। মাহাদিনের কণ্ঠে এক অনবদ্য ভালো লাগা ছিল, যা মাইশাকে দুর্বল করে দিল নিমেষেই।
তার হাত পা থরথর করে কাঁপছে, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। মাহাদিনের মুখে ভালোবাসি কথাটা কেমন যেন লাগলো তার। এই মুহূর্তে মাহাদিনের সামনে দাঁড়িয়ে আর ঝগড়া করা বা তেরামো করার মতো বাকশক্তি নেই তার। তাই সেই মাহাদিনকে পাশ কাটিয়ে এটু হাতেই প্লেটটা তুলে নিয়ে বলল, আমি প্লেটটা রেখে আসছি। এরপর আর মাহাদিনের রুমে মাইশার অস্তিত্ব দেখাই যায়নি। মেয়েটা ব্যস্ত পায়ে পালিয়ে গিয়েছে, একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। স্মিত হেসে সেদিকে তাকিয়ে থাকে মাহাদিন। তার বুকের ভেতরে থাকা আস্ত একটা পাহাড় যেন সরে গিয়েছে। মাইশাকে নিজের অনুভূতি আবেগ প্রকাশ করে। সত্যি তো সে মাইশাকে ভালোবাসে, তবে মেয়েটার সাথে খুনসুটি করতে তার যে বেশ ভালোই লাগে। এই দুষ্টু মিষ্টি খুনসুটির আড়ালে থাকা তার ভালোবাসা মাইশা দেখতে পেলেই হলো। পকেটে হাত গুজে ছন্দে ছন্দে সেবার বলেই উঠল,